বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন শিক্ষাবিদ এবং গর্ব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ডক্টর শাহেদা। আমার একেবারে ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং এই মুহূর্তে ব্যবসায়ী নেতা, সেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বোধ করি, গোলাম সরওয়ার মিলন। এবং তারপরে আছেন বাংলাদেশ নিউটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর ভারপ্রাপ্ত সভাপতি AH আসলাম সানি। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। এবং আপনারা জানেন যে 23তম দিন পার করল অবরোধের এবং হরতালও পালিত হচ্ছে নিয়মিত বিরতিতে বিভিন্ন জেলায়, কখনো বিভাগবারে। গতকালও ঢাকা মহানগরী সহ বিভিন্ন জেলায় হরতাল ছিল এবং প্রতিদিনই দগ্ধ হচ্ছে মানুষ। অনেকে জীবন দিয়েছেন, প্রায় 45-46 জন মানুষ জীবন দিয়েছেন। গাড়ি পড়ছে, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, শিক্ষা ব্যবস্থা একেবারেই একটা নাজেহাল অবস্থার মধ্যে। সব মিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন? 3 মিনিট করে যদি সূচনা বক্তব্য রাখেন। প্রফেসর শাহেদা প্রথমে। ধন্যবাদ আপনাকে। বর্তমানে বাংলাদেশ যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এর থেকে কষ্টের, এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। আমার বিশ্বাস যে মুক্তিযুদ্ধের সময়ও এই দেশের মানুষ এত কষ্ট ফেস করে নাই। এখন মানুষ, নিরীহ মানুষ, সাধারণ মানুষ এবং প্রতিটি ডিপার্টমেন্টের, প্রতিটি ব্যবসায়ী হোক, শিক্ষক হোক, ডাক্তার হোক, সবাই যেরকম অসুবিধা করছে বা যেই গভীর সংকটে আছে, এই সংকট বোধহয় মুক্তিযুদ্ধের সময়ও ছিল না। আর মুক্তিযুদ্ধের সময় বাঙালি সবাই ঐক্যবদ্ধ ছিল, সুতরাং আমরা জানতাম আমাদের শত্রু কে। কিন্তু এখন আমরা জানি না যে আমাদের শত্রু কে। আমি রাস্তায় বের হলাম, কিছুই জানি না, হঠাৎ করে রাস্তার মধ্যে আমি ভিক্টিমাইজড হলাম, আমার গাড়ি পোড়ানো হলো, আমি মরে গেলাম, আমি আহত হলাম, বাম মরে গেলাম, এটা আমি জানি না। সুতরাং এই যে অনিশ্চয়তা, এই যে ইনসিকিউরিটি, এই যে সন্ত্রাস, এই যে পেট্রোল বোমা, যে নতুন একটা জিনিস আমদানি হয়েছে, এটা পুরো দেশটাকে একটা মানে অসম্ভব রকম আতঙ্কের মধ্যে রেখে দিয়েছে। আতঙ্ক বললেও খুব কম বলা হবে। মানুষের এখন আর নিজের উপরেও আস্থা নেই। তো এই অবস্থা অ্যাকচুয়ালি আমরা যদি এই 23 দিনকে হিসাব করি, 23 দিনের অবস্থা নয়, কিন্তু এটা এই 23 দিনটা আমি মনে করি যে 81 সালে দুই নেত্রী, আমাদের মাননীয় দুই নেত্রী, এরা রাজনীতিতে এসেছেন 81 সালে দুজনই। এবং 81 সাল থেকে এই পর্যন্ত রাজনীতিতে যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সহনশীলতা, এটার এত অভাব এতদিন ধরে হয়েছে, এতদিন ধরে চলেছে যে এখন এই 30 বছরের যে অবিশ্বাস, একে অন্যের প্রতি সহনশীল না হওয়াটার কারণেই এই পরিস্থিতিতে আমরা এসেছি। দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। সেটা আওয়ামী লীগের সরকার থাক আর বিএনপির সরকার থাক, এটা দেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বিধায় এই পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আজকে যেটা দেখতে পাচ্ছি আমরা, যে বোমা কারা মারছে, আমরা কিন্তু নিজেরাও জানি না যে কারা মারছে। হ্যাঁ, আমরা দেখছি যে যারা নির্দেশ দিচ্ছে, যারা অবরোধ ডাকছে, যারা হরতাল দিচ্ছে, তাদেরকে দেখছি। কিন্তু যখন এরা ধরা পড়ে, তখন দেখি ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। কেন করানো হচ্ছে, এর উদ্দেশ্যটা কি, সেটা কিন্তু যারা নির্দেশ দিচ্ছে, যারা এই অবরোধ হরতালগুলো ডাকছে, তারা নিজেরাও জানে কিনা আমার সন্দেহ আছে। ক্ষমতায় যাব, ক্ষমতায় থাকব। মূল কথা হচ্ছে এটা যে ক্ষমতায় আমাকে যেতে হবে যে কোনো মূল্যে, যতই মানুষ মরুক, কিন্তু আমাকে ক্ষমতায় যেতে হবে। আর আরেক দল হচ্ছে যে আমরা ক্ষমতায় থাকবো, কোনো অবস্থাতে ক্ষমতা থাকবো না। কি হচ্ছে, আমি আজকে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনাদের দাবি কি? তত্ত্বাবধায়ক সরকার, ভালো কথা, হ্যাঁ ঠিক আছে, দাবি করতেই পারেন। আপনাদের বক্তব্য কি? এই সরকার অবৈধ, ঠিক আছে, সেটাও বুঝলাম যে আপনারা যেহেতু ইলেকশনে যান নাই, করেন নাই, আপনাদের কারণে এই সরকার অবৈধ, ঠিক আছে, সেটাও বলো। কি আপনারা এই বর্তমান সরকার পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, সেটাও হলো। কিন্তু এই সমস্ত নালিশগুলি তো আপনার সরকারের বিরুদ্ধে, এই সমস্ত নালিশগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে। তাহলে সাধারণ নিরীহ মানুষগুলো কি করেছে, ওদেরকে কেন পোড়াচ্ছেন? আপনারা শান্তিপূর্ণ উপায়ে আপনারা এইটা করেন। আপনাদের যে কথাগুলো, সেটা শান্তিপূর্ণ। এই বর্তমান সরকারের আসছে ব্যর্থতা আছে, বেশ ব্যর্থতা আছে। আপনারা সেগুলোকে সামনে আনার জন্য, জনগণের সামনে আনার জন্য, আপনাদের দাবি আদায়ের জন্য, অথবা আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য অন্য পথ বেছে নেন না কেন? এখন আমাকে আমার ফেসবুকে একজন বিএনপি সমর্থক প্রশ্ন করেছে যে ঠিক আছে, আপনি বলেন যে কি শান্তিপূর্ণ উপায় হতে পারে। তো এখানে যেটা হচ্ছে যে রোম যখন পুড়ছিল, নীরও তখন বাঁশি বাজাচ্ছিল। এই কোকরেই মানে দুঃখজনক ঘটনার আগে আমরা পত্রপত্রিকা দেখেছি যে বেগম খালেদা জিয়া সময় কাটান, টিভি দেখে, বই পড়ে, নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সময় কাটান।
কিন্তু বাইরে যে এত লোক মরে যাচ্ছে, সারা দেশ পুড়ে যাচ্ছে, আগুন আগুন আগুন, সারা দেশে খালি আগুন, সেই ব্যাপারে কি উনি একেবারেই অজ্ঞাত হয়ে রয়েছেন? উনি কিছুই জানেন না? তারপরে দেখেন, যেদিন এই দুঃখজনক খবরটা ওনাকে জানানো হয়েছে, আমরা পত্রিকায় যা পড়েছি, ইন্টারনেটে যা দেখেছি, ওনার 2 ভাইয়ের বউ গিয়ে ওনাকে খবরটা জানিয়েছে। বেলা তখন 12টা, 12:30 বাজে। আমরা কিন্তু এর আগে ইন্টারনেটে দেখে ফেলেছি এবং প্রতিটি চ্যানেলে স্ক্রল যাচ্ছে। তাহলে উনি অবরোধ ডেকে উনি খবরের কাগজ পড়ছিলেন এবং ওনার 2 ভাইয়ের বউ গিয়ে ওনাকে এই এত দুঃসংবাদটা দিতে হয়েছে। তাহলে কি আমরা এটাই মনে করবো যে উনি অবরোধ ডেকে দেশে আর কি হচ্ছে উনি কিছু জানেন না? এই যে তার আমরা নিশ্চয়ই আপনি বা আমরা কেউ হিসেব করে দেখিনি যে উনি কখন জানলেন আর টেলিভিশনে কখন আসলো, সেটা তো হিসেব করা না। হয়তো উনি প্রথম জানেন, কারণ সংবাদটা তো কনফার্ম করেছে ওনার অফিস থেকে কনফার্ম করা হয়েছে। কিন্তু পত্রিকা আমরা যা পড়েছি, আমরা তো যেটা পত্রিকা আসে, যেটা নিউজ আসে, আমরা সেটাই দেখি। কিন্তু আমার সেই একই কথা যে আপনার তো সমস্ত নালিশ, সেই নালিশের মধ্যে অনেক যৌক্তিক ব্যাপার। আপনার কাছে শুনবো, আপনি যেমনটা শান্তিপূর্ণভাবে বলছিলেন, ফেসবুকে যে প্রশ্ন করেছে সেটার উত্তরটা আপনার কাছে শুনবো। আমি ওনাকে বলবো যে আপনি আপনার নেতা কর্মীদেরকে নিয়ে অনশনে বসেন না কেন? দরকার হলে আমারও অনশনে বসেন, কিন্তু আপনার নেতা কর্মীই তো নাই আপনার আশেপাশে। আপনার তো এই সেই ছেলেপেলেরা পেট্রোল মেরে চোরাগুপ্ত হামলা করে পালিয়ে যাচ্ছে। আপনি অনশনে বসেন এবং সেটা ইন্টারন্যাশনালি আরো অনেক বড় নিউজ হবে। জি, আসি আপনার কাছে মিস্টার আসলাম সানি, আপনি কিভাবে দেখছেন? এবং আমরা দেখলাম যে গত বুধবারে আপনারা বিকেএমই নেতৃবৃন্দ স্মারকলিপি দিলেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের কাছে, মানে তাদের প্রতিনিধিদের কাছে। সো আপনাদের এই মুহূর্তে সব মিলিয়ে বক্তব্যটা কি? আসলে আমাদের বক্তব্য তো সমস্ত আমরা এই সমস্ত বাংলাদেশের 16 কোটি লোকেরই একটা পার্ট। সমস্ত বাংলাদেশ আজকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে যাচ্ছে। আমাদের যখনই আমরা এদেশ একটা স্বপ্ন দেখে এদেশ এগোনোর জন্য কাজ করে, ফরওয়ার্ড হওয়ার জন্য কাজ করে, তখনই দেখছি রাজনীতিবিদদের তাদের বিভিন্ন কর্মসূচি, যেটা বিভিন্ন ভুল সিদ্ধান্তের জন্য দেশটা অনেক পিছিয়ে যায়। রাজনীতি যদি হয় জনগণের জন্য, জনগণকে উন্নয়ন, জনগণকে কল্যাণের জন্য, জনগণকে বেঁচে রাখার জন্য, জনগণকে স্বপ্ন দেখানোর জন্য, আজকে যে রাজনীতি শুরু হয়েছে দেশে, সেই স্বপ্ন তো দূরের কথা, মানুষ আগামী প্রজন্মে, আজকে যারা টিভি দেখছে, আজকে যারা আমার সন্তানরা, আপনার সন্তানরা ঘরে বসে টিভি দেখছে, তাদের কি ভাবমূর্তি নিয়ে তারা বড় হচ্ছে? সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু আমরা একটা গভীর অরণ্যে যখন আমি হারিয়ে যাই, যেন কোনো সেই অরণ্যে যেমন আমরা হিংস্র বিভিন্ন বাঘ বল্লুকের জন্য বাঁচার জন্য আমরা যখন উপায় খুঁজতে থাকি, আজকে সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের সামনে নিরীহ মানুষের কাছে কোনো উপায় নেই। আমার একটা প্রশ্ন, দেখেন আজকে অবরুদ্ধ হলো, গণতান্ত্রিক অধিকার অবরুদ্ধ সরকার যে কোনো দল ডাকতেই পারে। আমরা গণতন্ত্রের কথা বলি তখনই বেশি বলি যখন হরতাল করি, অবরোধ করি। আপনি গণতান্ত্রিক অধিকার, আপনার হরতাল অবরোধ ডাকতে পারেন, এটা যদি পারেন, কিন্তু আমারও তো অধিকার আছে, আমার চলার স্বাধীনতা, আমার কথা বলার স্বাধীনতা, আমার পণ্য পরিবহনের স্বাধীনতাকে আপনি জোর করে বন্ধ করতে পারেন না, আপনি আমাকে জ্বালায় দিতে পারেন না। মানবতার জন্য যদি রাজনীতি হয়, সেই রাজনীতি তো মানুষ পোড়ানোর জন্য রাজনীতি হতে পারে না। আজকে আমরা ব্যবসায়ীরা রাস্তায় নামছে, আপনি দেখেন প্রত্যেক দিন আমাদের রাস্তা নামানা, আমরা প্রতিবাদ আর কিভাবে জানাবো? আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেক মুহূর্তে কিন্তু আমাদের কমিটমেন্ট আছে। আমরা যদি আজকে বন্ধ হয় দেশ, আজকে যদি হরতাল থাকে, অবরোধ থাকে, আমি যদি উৎপাদন না করতে পারি, আমার পণ্যের সরবরাহ যদি বন্ধ থাকে, আমার কিন্তু ইন্টারেস্ট দিতে হয়। আমার ব্যাংক কিন্তু ইন্টারেস্ট ছাড়া বসে থাকে না। আজকে মাসের 30 তারিখ হয়ে গেল, আজকে 30 তারিখ, আমি কিন্তু 23টা দিন পার করলাম উৎপাদনের 50% করে। আমার কৃষক কিন্তু তার ফসল বিক্রি করতে, টোটাল সবজির সময়টা চলে গেল, কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারলো না। আজকে শ্রমিক তার ন্যায্য কাজটা করতে পারলো, আজকে ফেরিওয়ালা তার কাজটা করতে, কিসের জন্য? আমরা গণতন্ত্রের জন্য। তো গণতন্ত্রের মূল কথা তো মানুষের অর্থনৈতিক, আমি মনে করি গণতন্ত্র কখনো সাফল্য লাভ করবে না যদি মানুষের শিক্ষা এবং অর্থনীতিকে নিশ্চয়তা না করা হয়। আমরা দেখেছি যে গণতন্ত্রের নামে এই দেশে কি চর্চা হয়েছে, আমরা কিন্তু তাই আমরা ব্যবসায়ীরা চিন্তা করি। আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতি যদি চিন্তা করেন, একসময় ছিল 80-র দশকে সরকার নিয়ন্ত্রিত অর্থনীতি, এখন কিন্তু আমাদের জিডিপি 135 কোটি টাকার, যে 1,35,000 কোটি টাকার যে জিডিপি, 76.35% প্রাইভেট সেক্টর, 23.65% হল আপনার সরকার। এই সরকারের 23% কিন্তু এখন চলছে, কিন্তু সরকার কিন্তু তার পুলিশ, আর্মি, বিডিআর দিয়া তার 23 কিন্তু চালু রাখছে। আমরা যারা প্রাইভেট সেক্টর 76%-এর বেশি ওন করি জিডিপি। আজকে অর্থনৈতিক ওপেন ইকোনমিতে
আমরা কিন্তু বদ্ধ। আজকে অবরোধের সমস্ত ব্যাড প্রতিফলনগুলি, খারাপ দিকগুলি সাফারারকে এদেশের সাধারণ মানুষ, এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের ব্যবসায়ীরা। তাহলে আমি কি ধরে নিতে পারি? আমাদেরকে জিম্মি করে, আমাদেরকে একটা কি বলে জিম্মি করে দাবি আদায় করা। তো দাবিটা কার কাছে? সরকারের কাছে। তো সরকার এবং বিরোধী দল সংঘর্ষটা তাদের মধ্যেই থাকা উচিত। আমাদের শিক্ষাবিদ মানে তার মানে কি আপনারা দুজনে ইঙ্গিত করছেন প্রফেসর শাহেদা যে মানুষ মারছো কেন, মারতে হলে তুমি আওয়ামী লীগ মারো, বা আপনি বলছেন আওয়ামী লীগের কথা করতে হলে সরকারের সঙ্গে বোঝাপড়া করো, সাধারণ মানুষ কেন সাফার করবে? আজকে দেখেন এই যে বার্ন ইউনিটে, আজকে দেখেন বার্ন ইউনিটে যারা মারা গেছে, যারা কাতরাচ্ছে, মানুষগুলি কারা, কার প্রতিনিধিত্ব করে? এদের কিন্তু মিডল ক্লাস, নিরীহ সাধারণ মানুষ, মিডল ক্লাসের হয়তো অরাজনৈতিক, যার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আর যদি রাজনীতির দিকে চিন্তা করেন, প্রতিফলনের চিন্তা করেন, অর্ধশিক্ষিত। আজকে আমাদের যে কালচার, এই কালচারে কিন্তু অর্ধশিক্ষিত এবং আমাদের যে নিরীহ জনগোষ্ঠী, তারাই কিন্তু এই দুই দলের ইমোশনাল, কোনো বিচার না করে ইমোশনাল সমর্থক। আজকে যারা মারা যাচ্ছে, আজকে আমি দেখেছি কিছুদিন আগে নাটোরে, আপনার উত্তরবঙ্গে এক আপনার মৎস্যজীবী দলের তার ফাদার মারা গেছে আপনার থেকে যাওয়ার সময়, আপনার কি বলে টঙ্গী ইস্তেমা থেকে যাওয়ার সময়। ওই লোকটার স্টেটমেন্ট আমি দেখেছি। সে কিন্তু বিএনপি করে। তো বিএনপি আজকে যারা, আমি মনে করি বাংলাদেশকে এই আজকের যে আন্দোলন, সে আন্দোলন বিএনপিও বলেছে, বিরোধী দলও বলেছে যে আমরা এই কথাটি স্মারকলিপিতে বলেছি যে আপনারা বলেছেন শান্তিপূর্ণভাবে আপনারা ধর্মঘট করবেন, অবরোধ করবেন, কিন্তু আজকে যে অপারেশনগুলি হচ্ছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা বহির্বিশ্বে আমি কিন্তু মেড ইন বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করি। আমি ফ্যাক্টরিটা তখনই চালাতে পারবো না, আমার উৎপাদিত পণ্য ইন্টারন্যাশনালি আমি বিক্রি করি। আজকে যদি মেড ইন বাংলাদেশ, আজকে দেখেন রানা প্লাজার পরে রক্তমাখা শার্ট নিয়ে আপনি দেখেছেন, আমরা কথা বলেছি এখানে, সমস্ত পৃথিবীতে আমাদের বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন হয়েছে। আজকে বাংলাদেশের ইকোনমিতে 81% যাদের কন্ট্রিবিউশন, সে গার্মেন্টস সেক্টর সহ। আমি এখানে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ কিন্তু গত 20 বছরে আমরা থার্ড সেক্টর হিসেবে অনেকেই চেষ্টা করেছি, আমরা পারি না। কিন্তু আমাদের ব্যবসাটা এত স্পর্শকাতর। আজকে যদি দেশে একটা বোমা হয়, দেশের সাধারণ মানুষ মারা যায়, আমার দেশ কিন্তু আহত হয়, আমার দেশ কিন্তু কলঙ্কিত হয়। মেড ইন বাংলাদেশের যে একটা ইমেজটা নষ্ট হয়। আজকে মেড ইন বাংলাদেশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার পণ্য, আমি আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন যেটি অপোজিশন বলে যে আপনি বলেছেন আপনাদের ব্যবসায়িকভাবে ক্ষতি হচ্ছে, নাগরিক হিসেবে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু যখন আপনি হরতাল অবরোধের কর্মসূচি, এই ধরনের কর্মসূচি বাদ দেবার কথা বলছেন, দাবি তো একটা গণতান্ত্রিক দাবি বা একটা ভালো নির্বাচনের জন্য তারা দাবি করছেন, তখন কি আপনারা একটা পক্ষে একটা দিকে অবস্থান নিয়ে বলছেন না? সেই বিষয়ে তো আপনারা কিছু বলছেন না। আসলে আমি এটা একটা খুব আমরা কিন্তু বিজনেস লিডার হিসেবে দেখেন কোন, কারণ আপনার ইকোনমিকে তো বা আপনার বিজনেসকে তো পলিটিক্স স্পর্শ করছে, যেহেতু পলিটিক্স স্পর্শ করছে, পলিটিক্সের যে দুর্বলতা সেটি নিয়ে আপনারা কথা বলেন না। দুর্বলতার জন্য কিন্তু আমি যদি মনে করি, আমরা কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু বাংলাদেশের রাজনীতি দ্বারা আসছে। আমরা কিন্তু একটা জিনিস বলি, আমি যখন ক্ষমতা যাই, আমরা কিন্তু একে সব ক্ষমতা, রাজনীতি কিন্তু রাজনীতিবিদরা চালায় না। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল পেতে হলে সেই আমাদের যে কম্পোনেন্টগুলি আছে, গণতান্ত্রিক কম্পোনেন্টগুলি, যে ব্যবস্থাগুলি আছে, আমাদের বিচার ব্যবস্থা, আমাদের শাসন ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ যারা আনুষঙ্গিক ইনস্টিটিউটগুলি গণতন্ত্রকে সুরক্ষার জন্য কাজ করে, আমরা কিন্তু আজকে আমি এখানে একজন নাগরিক হিসেবে কথা বলছি, যে পলিটিক্স হিসাবে কথাটা বলছেন, আমার মূল্যায়নটা হলো আজকে গণতন্ত্রের কথা বলছেন আমি যখন ক্ষমতায় ছিলাম, আমি কিন্তু তিলে তিলে সেই ইনস্টিটিউটগুলি আমার পক্ষে নেওয়ার জন্য আমি কিন্তু ধ্বংস করে গেছি। আমি 50% ধ্বংস করেছি, আপনি 30% করেছেন, আরেকজন 20% করেছে, ইতিমধ্যে কিন্তু 70% আমাদের সমস্ত। এখানে যদি মনে করি কোনো ব্যক্তি বিশেষ, কোনো ব্যক্তিকে আমি বসাই দেব যে আমাদের গণতন্ত্র এস্টাবলিশ হবে, এটা একটা চর্চার ব্যাপার। এইটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিতে হলে আজকে ভারতবর্ষে যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্রে কিন্তু একটা গণতন্ত্রের জন্য নির্বাচন কমিশন, স্বাধীন বিচার ব্যবস্থা, প্রতিষ্ঠানগুলি আমরা যখন ক্ষমতা, আমি যখন ক্ষমতা ছিলাম, আমি একে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমার মতো করে করতে যে সবগুলি ধ্বংস করে দিলাম। আবার আমি যখন অপোজিটে গেলাম, আমি মানবাধিকারের কথা বললাম। আসলে এই প্রতিষ্ঠানগুলি যে ধ্বংস করে গেলাম, এটা তো আমার কবর তো আমি রচনা করে গেলাম, আরেকজন এসে হয়তো 30% বা 20% করলো। আমার প্রশ্ন হলো এইটাই, এদেশের আমি রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আমাদের দুঃখ হয় যে আমরা যখন যে কাজটা বলি এটা করি না, যা বিশ্বাস করি তা আমরা
স্বীকার করি না। এইটা হলো গণতন্ত্রের জন্য। আমরা বলতে কি আপনি সবাইকে ইনক্লুড করছেন? আমরা বলি যারা আমরা দেশ চালাই, ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা মনে করেন, যারা ম্যাক্সিমাম আমাদের সমাজে যারা দেখেন, আমরা কিন্তু অনেকেই আজকে যে এখানে ক্যামেরায় আসছি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে ব্যবসায়ী প্রতিনিধি আছি, আমি যদি আমার ব্যবসায়িক যে কতগুলি ক্রাইটেরিয়া থাকা দরকার, আমার যদি আমার কমিটমেন্ট লেভেল, আমার যদি ব্যাংকের টাকা ফেরত, আমাকে যদি শ্রমিকের অধিকারের জন্য, শ্রমিকের ন্যায্য মজুরির জন্য, আদার ট্যাক্সের জন্য আমি যদি কোনো কম্পোনেন্ট করি কিছু না করি, এখানে আসে আমি যদি অ্যাডভান্স নেই, আমি যদি অন্যদের কাছ থেকে সুবিধা নেই, আমি তো ব্যবসায়িক নেতা, আমি কেন কথা। ধন্যবাদ জনাব জিল্লুর রহমান সাহেব, আপনাকে, চ্যানেল আই কর্তৃপক্ষকে এবং দেশে এবং প্রবাসে অগণিত দর্শক শ্রোতাদের। আমি দুইজনের বক্তব্যই অনেক গভীর মনোযোগের সহকারে শুনছিলাম। আমি শুধু এটুকু বলবো যে আজকে 23তম অবরোধ চলছে। আপনি জানেন যে প্রায় 300 কোটি টাকা প্রতিদিন খরচ, অর্থাৎ খরচ তো না, ক্ষতি হচ্ছে। আমরা যে দেশটাকে স্বাধীন করেছিলাম এটা গণতান্ত্রিক মূল্যবোধের জন্য, একদম অর্থনৈতিকভাবে আমরা শক্ত হয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো। এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ বিভিন্ন ব্র্যান্ডিংয়ে হয়েছে, ক্ষুদ্র ঋণের জন্য বলেন কিংবা অপরদিকে খারাপভাবে রানা প্লাজার জন্য, সব কিছু মিলিয়ে কিন্তু আমরা ভালো মন্দ মিলিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে তলাহীন ঝুড়ি এক সময় ছিল। কিন্তু আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম বিগত একটি বছরে, অর্থনীতির অবস্থা ভালো ছিল। আজকে আমাদের যে সংকটটা, সেই সংকটটা হচ্ছে, আমি বলবো, সমঝোতার সংকট, সহিষ্ণুতার সংকট, সহনশীলতার সংকট, সংকটটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধার সংকট, সংকটটা হচ্ছে সৌজন্যতার সংকট, সংকটটা হচ্ছে শিষ্টাচারের সংকট, সংকটটা হচ্ছে অসুস্থ রাজনীতির সংকট। তো এমনি অবস্থার মধ্য দিয়ে আমরা পার করছি। এবং সেই পার করার মধ্য দিয়ে আমার সহকর্মী সানি সাহেব যেটা বললেন রাজনীতিবিদ সম্পর্কে, আমি যদিও ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমি ব্যবসার সাথে জড়িত, কিন্তু আমিও রাজনীতির প্রোডাক্ট। এদেশের রাজনীতিবিদদের অনেক অর্জন রয়েছে, অস্বীকার করার কোনো উপায় নেই। এদেশের ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে, আমি ইতিহাস বলছি না, আজকে সেই রাজনীতিবিদদের বোধের জায়গায়, উপলব্ধির জায়গায় আজকে ওই ঐতিহ্যের গল্প এখন আর আমাদের বর্তমানে, আমি এই রেফারেন্সটা দিলাম এই কারণে যে আজকে সেই বোধের জায়গায় আসতে হবে যে রাজনীতিবিদদের অর্জনটা আজকে জনগণের কাছে ইমেজটা কি দাঁড়াচ্ছে, আমি সেটাই বলতে চাচ্ছি। তো সুতরাং আজকে সেই উপলব্ধির জায়গায় যদি রাজনীতিবিদরা না আসে, আজকে এই দুই নেত্রীকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো, এদেশের জনগণ, শিক্ষক বলেন, আইন আদালত বলেন, প্রশাসন বলেন, ছাত্র বলেন, ব্যবসায়ী মহল বলেন, এই দুই নেত্রীকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত, অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আজকে এই দুই নেত্রী যেভাবে দেশটাকে, আমি বলবো যে তারা অনেক কিছু দিয়েছেন, কিন্তু যেভাবে বিভাজিত হয়েছে দেশ, এই বিভাজন থেকে বেরিয়ে এসে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান হওয়াটা উচিত ছিল, সেটা হয় নাই। তাহলে আজকে আমি অনেক টকশোতে শুনেছি যে আলোচনা বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে হতে পারে, কিন্তু এই অবস্থা থেকে, এই সংকট থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে এই দুই নেত্রীকে ফরমালি বসতে হবে। আমি কথা বলবো না, কিংবা এটা এই মুহূর্তে আমি আশাও করি না, কিন্তু আজকে তারা একটি উদ্যোগ নিতে পারেন, ডায়ালগ যার যার অবস্থান থেকে আনঅফিসিয়ালি, ইনফরমালি, পর্দার পিছনে থেকে আলোচনা করে এই সমস্যার সমাধান হওয়া উচিত। আপনি আপনার অন্তরের কাছে প্রশ্ন করে আমি এক কথায় যদি উত্তর দেন, আপনি কি মনে করেন ওনাদের মধ্যে কোনো ডায়ালগ হবে, বা এই দুটো রাজনৈতিক দলের মধ্যে কোনো ডায়ালগ হবে কিনা? আমি মনে বিশ্বাস করেন কিনা, এক কথা বলবেন। আমার মনে হয় আমি তাদের যে অবস্থান, আমি বিশ্বাস করি তাদের এটা হওয়া সম্ভব। হবে কিনা, হওয়া সম্ভব কিনা, হবে কিনা আমি বলি, বর্তমানে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে ইগো, সেই ক্ষেত্রে বিশ্বাস করার কোনো কারণ নেই। কিন্তু এই যে কথাটি আমার সহকর্মী সানি সাহেব বললেন, সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যদি সংলাপ হয়, যদি হয়, আপনার বিশ্বাস যেহেতু সম্ভব, তা থেকে কোনো ফল বেরোবে কিনা? না, আমি আসছি, এটাই বলতে দেন। আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন, শেষ করেন, এটার পরে তো প্রথমে কথা হলো যে এই মুহূর্তে তাদের যেভাবে তাদের বক্তব্য, আমি তো আগেই বলেছি সংকটটা কোথায়, শিষ্টাচারের সংকট, সৌজন্যতার সংকট, পারস্পরিক শ্রদ্ধার সংকট, আমি তো এক শব্দে এই কথাগুলি বলে গিয়েছি।
সুতরাং আজকে বোধের কথা বলেছি, উপলব্ধির কথা বলেছি, এবং আজকে দেশের ক্ষতির কথা বলেছি। সুতরাং এইটা যদি তাদের মাথায় যদি সংলাপ হলে কোনো সমঝোতা হয়ে কোনো ফলাফল আসবে কিনা, আমি এখানে একটি কথা আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে শুধু একটি ইলেকশনের জন্য এই কোনো সংলাপ হবেও না, হওয়া উচিতও না। আমি মনে করি সংলাপ হতে হবে সার্বজনীন। সেটা হলো ইলেকশন যদি আগামী 2019 সালেও হয়, ইলেকশনটা কিভাবে হবে, কিংবা আমার মতে আজকে যেই সরকারের পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে যে কোনো সংলাপ নেই, সংলাপ তো শহীদুল্লাহর সাথেও সংলাপ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ থেকে আরম্ভ করে 24শে মার্চ পর্যন্ত তিনি সংলাপ করেছিলেন। সংলাপ, এবং আপনি যেটা বলেছেন যে উপায়ের কথা, যেটা সানি সাহেবকে প্রশ্ন করছিলেন, ব্যবসায়ী হিসাবে আমি যেটা মনে করি, আমরাও বিজনেস লিডার, বিজনেস কমিটির পক্ষ থেকে আমরা বলতে চাই যে এই তাদের মধ্যে এই উদ্যোগটা, এখন সবাই তো আমরা বলছি সংলাপ হওয়া উচিত, এখন উদ্যোগটা নিবে কে? সেই উদ্যোগটা আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে আর কিছু না করতে পারি। গতকালকে যে কথাটা আমরা বিজেএমই, বিকেএমই এবং বিটিএমই সহ প্রায় 50টি সংগঠন আমরা যে প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, অন্তত পক্ষে এটা তো একটি চাপ সৃষ্টি হয়েছে তাদের উপলব্ধিতে, তাদের মধ্যে বেড়েছে 3 দিন। হ্যাঁ, কোনো চাপ সৃষ্টি হয়নি। সুতরাং যদি চাপ সৃষ্টি না হয়ে থাকে তাহলে এর খেসারত তো তাদেরকেই দিতে হবে। সুতরাং, এবং আমি লাস্ট কথাটা বলে শেষ করছি, আপনি যে কথা আমার মুখ দিয়ে আমি এই অনিয়ারে আমি বলছি যে তাহলে যে কথাটা দাঁড়াবে, এক পর্যায়ে এই দেশে যে এই এক পক্ষ আরেক পক্ষকে যে নির্মূল করতে চাচ্ছে, সেই জায়গায় যে সেই শূন্য জায়গাটা নির্মূল যদি করেও আপাতত এই দিয়ে, তাহলে যে শক্তির উত্থান হবে সেটা আমাদের স্বাধীনতার জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের অর্থনীতির জন্য শুভ নয়, নাম্বার 1। নাম্বার 2, আমাদের হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর দ্বন্দ্ব এমন ভাবে প্রকট আকার ধারণ করবে, দেশ একটা ফেইল্ড স্টেটের দিকে যাবে। এই উপলব্ধিটা যে দুই নেত্রীর না থাকে, যে প্রশ্নটা এখন করতে চাই, আপনি শুরু করবেন আলোচনা। আমি একটা কথা বলতে চাই, সংলাপ হচ্ছে এই খুব বহুল আলোচিত, একদম পুরনো পচে যাওয়া একটা শব্দ। অ্যাবসলিউটলি এই দুই নেত্রীর মধ্যে অর্থবহ সংলাপ হওয়ার কোনো সুযোগ নেই, হবে না, হবে না, হবে না। এবং আমার মনে হয় আপনার এরকম কথা বললে কিন্তু নেতিবাচক দিকে যাবে, দেশকে কিন্তু এখন পজিটিভ দিকে নিতে হবে। শুনেন, আপনি অনেকক্ষণ বঙ্গবন্ধু পর্যন্ত থেকে এই পর্যন্ত এসেছেন, আমি এখনকার কথা বলতে চাই। হবে না, কারণ দুজনেই রাজনীতিতে এসছেন, 34 বছরের উপরে হয়ে গেছে, রাষ্ট্র ক্ষমতায় আছেন 24 বছরের উপরে হয়ে গেছে। আজ পর্যন্ত জাতীয় বা কোন রকম কোন ইস্যুতে, প্রাকৃতিক, জাতীয়, ম্যানমেড বা আল্লাহ তরফে কোন ইস্যুতে ওনারা একসাথে বসে আলাপ করেনি, এমনকি একই অনুষ্ঠানে ওনারা কুশল বিনিময় পর্যন্ত করেননি। সংলাপের কোন বিভিন্ন অনুষ্ঠানে তারা করেছেন, তাতে কি দেশ 18 কোটি লোক ধন্য হয়ে গেল না ধনী হয়ে গেল, কোনটা? কিন্তু আমি যেটা বলতে চাই, না আপনারা বৃথা আশাবাদী কেন হবেন, আমার প্রশ্নটা ওটাই। ওখানে শুনে যারা বার্নিউডে বসে চিৎকার করছে তারা কিন্তু আশাবাদী না, সেটাই তো প্রশ্ন। তারা পরিষ্কার গালাগাল করছে, কারণ তারা তো আমাদের মতো ভালো কাপড় চোপড় পরে ক্যামেরার সামনে নেই, তারা তাদের জীবনের জন্য লড়ছে। তো সুতরাং আমি যেটা বলতে চাই, উপায়টা কি বলেন? না উপায় না, সংলাপ করবেন না, সরকারও বলছে রাজপথে নিষ্পত্তি হবে না, বলি নাই। সংলাপ হওয়ার জন্য বা সংলাপ করার জন্য আপনার সঙ্গে, আপনার ফ্যামিলিগতভাবে, আমার ফ্যামিলিগতভাবে শত্রুতা আছে, কিন্তু আমরা একসাথে একটা কথা বলতে চাই। সেখানে আপনাকেও সমস্ত কিছু ভুলে যেতে হবে, আমাকেও সমস্ত কিছু ভুলে যেতে হবে, এবং পরিষ্কার খোলা মন নিয়ে আমরা বসবো যে হ্যাঁ আসেন বসি, কিভাবে উত্তর। কিন্তু এটা এই ক্ষেত্রে হবে না। আমি একটু পিছিয়ে যাই, আপনার মতো অত পিছিয়ে যাব না। 2006 সালে আমরা দেখেছি সংলাপের পরিণতি। এটা আমাদের দেশের সংলাপ, এখানে মধ্যারা আসেন, বুদ্ধিজীবীরা আসেন, আমি বুদ্ধিজীবী শব্দটার খুব অ্যালার্জি আমার, কিন্তু তারা আসেন, ওনারা সংলাপ করেন। এই দেশে অন্তত এই দুইজন নেতার মধ্যে, দুই নেত্রীর মধ্যে কোনো অর্থবহ, আমি কিন্তু বারবার বলছি, কোনো অর্থবহ সংলাপ হবে না, এখান থেকে কোনো আসবে না। সুতরাং এখন যেমন মাননীয় প্রধানমন্ত্রী, একজনকে তো এগিয়ে আসতে হবে। আমি জাস্ট লেট মি ফিনিশ। ও সেই গল্প সবারই জানা যে দুই মহিলা এক সন্তান নিয়ে, একটা বাচ্চা নিয়ে যুদ্ধ করছে, ঝগড়া করছে, এ বলে আমার, ও বলে আমার। ফাইনালি বিচারক দুজনকে বুঝাতে না পারে, বলে যে একটা কোদালান নিয়ে দুইটা টুকরো টুকরো করে যে দুজনকে 2 টুকরা দিয়ে দে। যে আসল মা সে তখন এগিয়ে এসে বলে যে না না, আমার সন্তান না, ওকে দিয়ে দাও, তবু বেঁচে থাক। আমাদের সেই মানুষটা দরকার যে ভাই আমি পিছিয়ে গেলাম তবু দেশ বাঁচুক, মানুষ বাঁচুক, সেই লোকটা দরকার। এখন সেই লোকটা কে হবে সেটা প্রশ্ন, একটা কথা। আর আমার এই ভাই বলেছেন যে এই দুইটা দলের অনুসারী,
আমি একটা কথা বলতে চাই, বিকজ পারিবারিক কারণে আমি ৭২ থেকে এই পর্যন্ত পলিটিক্সকে খুব কাছে থেকে দেখছি এবং সবগুলো দলই আমি দেখেছি। বিএনপি তো শুরু থেকেই দেখছি। আমি যেটা দেখেছি যে প্রত্যেকটা দলের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, অনুসারী ভোট ব্যাংক, সুবিধাবাদী যা বলেন আছে নিজস্ব, এবং কিছু আছে ভাসমান। এই ভাসমান সেকশনটাই বড়, কিন্তু এরা বিএনপিও করে না, এরা আওয়ামী লীগও করে না। ইলেকশনের সময় এরা দেখে যে কোন দিকটা আমার একটু ভালো করেছে সেটা করে তারা ভোট দিয়ে আসে। এরা কিন্তু এই ভাসমান লোকের ভোটের উপরেই কিন্তু এদের হারা আর জেতা নির্ভর করে। সেই ভাসমান লোকের সংখ্যা, সেই ভোটারের সংখ্যা যাই হোক না কেন, তাদের উপরেই নির্ভর করে এদের হারা বা জেতা। এখন যে প্রশ্নটা যে আমরা যেমন গোলাম সরওয়ার মিলন বললো আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র, আরে মানুষই তো বাঁচতে পারছে না সেখানে। কোথায় কিসের স্বাধীনতা, কোথায় স্বাধীনতা, কিসের গণতন্ত্র? যে লোকগুলো মাইনরিটির লোক পড়ছে তারা কি কোন রকম সরকার নিয়ে তাদের মাথা ব্যথা আছে যে দেশে কি গণতন্ত্র আছে নাকি, কে প্রধানমন্ত্রী, কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে তাদের কোন মাথা ব্যথা আছে? কি ধরনের সরকার? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, উনি এখন জনগণের কাস্টোডিয়ান। হ্যাঁ, ব্যর্থতা থাকবেই, একটা সরকার গঠন করলে ব্যর্থতা থাকবে, ওটার সুফলও থাকবে, কিন্তু উনি এখন এই জনগণের কাস্টোডিয়ান। ওনাকে একটা রাস্তা বের করতেই হবে। আমরা সাধারণ জনগণ বুঝি না যে উনি কিভাবে রাস্তা করবেন, বাট এই সন্ত্রাস ওনাকে বন্ধ করতে হবে। যে প্রশ্নটা করতে চাই, যেটি বলছেন যে সংলাপের সরকারের দিক থেকে মানে কাস্টোডিয়ান হিসেবে প্রধানমন্ত্রীর কাছে ডক্টর শাহেদা মনে করেন যে ওনার করা উচিত। সরকারের অন্যান্য মন্ত্রীদের আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত বলছেন যে এটা রাজপথে নিষ্পত্তি হবে। অন্যদিকে কালকে আইনমন্ত্রীর কথা যেটি বোঝা গেল যে হরতাল অবরোধ বন্ধে তারা একটি আইন করবার কথা চিন্তা করছেন, সেটিতে কোনো সমাধান হবে কিনা বা সেটি আদৌ করা সম্ভব হবে কিনা সেটি একটি প্রশ্ন। এবং বেগম জিয়াকে গ্রেফতারেরও একটা খানিকটা ইঙ্গিত দিয়ে চলেছেন কয়েকদিন ধরে। তো সেটি করলে পরিস্থিতি কি আরো উত্তপ্ত হইবে না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? আমি একটু ব্যাপারটা নিয়ে একটু গভীরে যেতে চাই। আসলে এখানে যে সংকটটা, রিয়েল সংকটটা, কিন্তু আমি মনে করি বিএনপি একটা গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি, তাদের কথা ভাবে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতা আসতে চায়। আসল সংকটটা হলো আমি মনে করি এদেশের রাজনীতিতে। আপনারা দেখেন, আজকে যদি আওয়ামী লীগ তার রাজনীতি মূল্যায়ন করে বিএনপি, তারা কিন্তু বিএনপি থেকে তাদের সাথে যে অ্যালায়েন্স জামাত, তাদেরকে অনেক বেশি তাদের জন্য খুব বিপজ্জনক মনে করে। আমাকে একটু বলতে দেন। আপনি দেখেন 2001-এর ইলেকশনের পরে, আপনি যদি মূল্যায়ন করেন যে ইলেকশনগুলি 2001-এর ইলেকশনের পরে, আমরা দেখলাম সারা বাংলাদেশের একটা সুষ্ঠু ইলেকশন ক্ষমতা আসলো, আমরা দেখলাম কিভাবে প্রতিহিংসার আগুন জ্বলছে, এটা তো বলার অপেক্ষা রাখে না, রাজনৈতিকভাবে না বললো। তারপর দেখেন 21শে আগস্ট জ্ঞানের হামলার পরে যখন নেত্রীকে হত্যা করার, বাংলাদেশের একজন বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনাকে গভীরে খুব ভাষা কথা বললে কিন্তু সংকটটা দূর হবে না। 21শে আগস্টের মতো ঘটনা ঘটলো, আবির রহমান মারা গেল। এদেশের রাজনীতি যদি উনি বুদ্ধিজীবীর কথা বলে, একজন বিদ্বান, সজ্ঞান এবং শিক্ষিত মানুষ কিবরিয়া সাহেবকে কেন হত্যা করা হলো এই দেশে? একজন হাসুল্লাহ মাস্টারের মতো আজকে যারা গাজীপুরের ব্যবসা করে, তারা কিন্তু সবাই যে কোনো ব্যবসা করে, আসুল্লাহ মাস্টারকে সবাই করে। আজকে মমতাজকে কেন হত্যা করা হলো? আমরা কিন্তু গভীরে যেতে হবে। আসলে ব্যাপারটা যত না রাজনীতিক, আমি মনে করি এখানে আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ যারা করে, দল যারা করে, তাদের কাছে আমি মনে করি বিএনপির চেয়ে বেশি তারা খুব বেশি ডেঞ্জারাস পজিশনে আছে, মানে শত্রুর কাতারে আছে জামাত এবং তার ছাত্র শিবির। আজকে দেখেন সারা বাংলাদেশে, তা আমরা যদি গভীরে না যাই, আমার মনে হয় এটা জাতিসংঘ থেকে বলছে বিএনপি একটা গণতান্ত্রিক দল। এই বাংলাদেশে বিএনপি, আমরা যদি আওয়ামী লীগ যদি মনে করে কালকে বাংলাদেশ থেকে বিএনপিকে তাড়িয়ে দিব, এটা সম্ভব না। বিএনপি যদি মনে করে ক্ষমতা আওয়ামী লীগকে তাড়িয়ে দিব, তা সম্ভব না। আমার মনে হয় এই দলের যারা চালায়, বিএনপির উচিত যে এখানে দ্বন্দ্বটা কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের যতটুক না বিএনপিকে নিয়ে, তার চেয়ে বেশি জামাতকে নিয়ে। আজকে যদি গভীরে যান, যে নেত্রীর জানকে তাদের আমলে, ক্ষমতার আমলে আমরা দেখছি জজ মিয়ার মতো নাটক। আজকে এই কথাগুলি বলে অনেকে বলবো যে আমরা রাজনৈতিকভাবে বলছি, কিন্তু গভীরে যাওয়ার জন্য আমি কথাগুলি বলছি। আজকে কিবরিয়া সাহেবের হত্যাকাণ্ডের পরে কিভাবে একটা কেস সাজানো হলো। এই বাংলাদেশে কি আমরা একটা ভালো মানুষকে রাজনীতিতে আসতে পারে না? বাংলাদেশের কি ভালো মানুষের রাজনীতি রুদ্ধ করা হলো না তাদেরকে হত্যা করে? এদেশে যে চর্চা, রাজনীতির, আপনারা দেখেছেন যে একজন বোমারু ছাত্রনেতাকে ধরা হলো আপনার ঢাকা ইউনিভার্সিটির এলাকা থেকে। সে কি ছিল? সে বস্তিতে থাকতো। সে বস্তির ছেলেটা বোমারু হওয়ার পরে তাকে একটা ইউনিটের ছাত্র দলের সভাপতি বলে। এইটা সব দলে আছে, এটা শুধু বিএনপি না। আজকে রাজনীতিটা কাদের কাছে গেছে, কাদের নেতৃত্বে গেছে? তা আমাদের মনে হয়
রাজনীতিটা যদি গণতান্ত্রিক শক্তির মধ্যে সমঝোতা হয়, তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সমঝোতা হওয়াটা খুব স্বাভাবিক। আমি বিএনপি নেতাদের জামাতকে আপনি জামাত শিবিরকে তো অগণতান্ত্রিক শক্তি আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করছেন, সরকার তাদেরকে ব্যান করছে না। না, ব্যান প্রশ্ন না তো। আদর্শগতভাবে আজকে জামাত যেভাবে বিএনপির সাথে উৎপুতভাবে, আজকে দেখেন সমস্ত বাংলাদেশের যে বুমগুলি মারছে, ওদিন আগে নারায়ণগঞ্জ 2 জনকে অ্যারেস্ট করা হলো বোম সহ, বিভিন্ন জায়গা আছে, রাজশাহীতে, সব জায়গায় আমরা আপনার ইলেকশনের আগেও দেখেছি। এখানে আমার মনে হয় সংলাপটা হতে হয়। দেখেন আজকে যে আমি বিশ্বাস করে নিই, বিশ্বাস যদি করি যে প্রধানমন্ত্রী ওনার পিতৃ বিয়োগের পরে উনি সুখ করতে গেলেন, আমার মনে হয় বিএনপি একটা রাজনৈতিক দল, বেগম জিয়া অবশ্যই উনি শোকাকাতর ছিলেন, এটা ওনাকে রিসিভ করার মতো একটা ঘটনা এখানে ঘটল না। এটাও কিন্তু একটা আশাপদ ব্যবস্থা হতো। আপনি বলেন আমরা আশা করি না, এটা আশাপদ ব্যবস্থা হলো। আমরা যদি কালচারের বাইরে যায়, শিষ্টাচারের বাইরে গিয়া আমরা মিরাকেল কিছু আশা করতে পারি না তো কোনো কিছুতে। তা আমার মনে করি আমাদের গভীরে যাওয়া উচিত, আদর্শগত গভীরে, যে রাজনীতির আজকে 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 কিসের সমস্যা। আজকে তো মনে করেন যে অগণতান্ত্রিক শক্তি বিএনপির সাথে আছে, যাদের যে কথায় কথায় আমরা দেখেছি, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আপনারা দেখেছেন চিটাগাং ইউনিভার্সিটির সব জায়গায়, আপনার আমলে আপনাদের সময় কিভাবে হাত কাটা রাজনীতি, অনেক প্রতিভাবান ছাত্রদের তারা হত্যা করছে, বোমা মারছে। আজকে যে বোমাবাজির রাজনীতি হচ্ছে সেটা তো আউটসোর্সিং করে হচ্ছে, যাদেরকে ব্যবহার করা হচ্ছে, যারাই ক্ষমতা আসবে তারা কি সুখে থাকতে পারবে? এই লোকগুলি তো অন্যরা আউটসোর্স করতে পারবে, যে কালচার আমরা সৃষ্টি করছি। তা আমি মনে করি আদর্শগত দিক থেকে গণতান্ত্রিক শক্তির সাথে সমঝোতা হতে পারে। অগণতান্ত্রিক শক্তি আর গণতান্ত্রিক শক্তি এক হয়ে যায়, তাহলে নিয়ন্ত্রণটা অগণতান্ত্রিক শক্তির কাছে চলে যায়। গণতান্ত্রিক শক্তি পাবেন কোথায়? কারণ আমি গত 3 বছর ধরে একটা কথা বলে আসছি যে বর্তমান যে বিএনপি, এটা জিয়া রহমানের বিএনপি না, এটা হলো মা ছিলেন বিএনপি। আমাদের সময় .com-এ একটা আর্টিকেল বেরিয়েছিল এবং এটা ইন্টারনেটে ছিল, আমার বিশ্বাস সবাই পড়েছেন, যে ওনারা মা বেগম খালেদা জিয়া এবং আমি পরিষ্কার বলতে চাই, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া তারা দলের কাউকে বিশ্বাস করে না। এবং সেই কারণে এই যে তাদের চলমান তথাকথিত আন্দোলন এবং আন্দোলনের নামে যে বোমা হামলা, যে পেট্রোল বোমা, এই ব্যাপারে সিদ্ধান্ত একমাত্র তারা দুজনই জানে, এছাড়া কেউ জানে না। কিন্তু আমার প্রশ্ন যে তাহলে ওনার নেতা কর্মীরা কেন ওনাদেরকে বিশ্বাস করবে? কারণ যারা রাস্তায় নামতেছে তারা তো ঝুঁকি নিয়ে না। সংকটের আরেকটা গভীর দিক আছে। একজন সাধারণ মানুষই আমাকে একটু আগে বলছিলেন এই শোতে, স্টুডিওতে ঢুকবার আগে, যে সমাধানের একটা সহজ পথ হচ্ছে দেশটাকে 2 ভাগ করে দিয়ে 2 পক্ষের কাছে দিয়ে, এটা বলেই মানে তারপরে বলছেন যে না, তাতেও তারা সংকটটা কোথায়? আসলে ব্যাপারটা কিন্তু আমি হালকাভাবে না, ওনার কথাটা নিচ্ছি। উনি তারপরেই বলছেন যে এটা সমাধান হবে না, কেননা 2 পক্ষই চেপে পুরো দেশটাই আমার, ভাগাভাগিতেও তারা রাজি হবে না। আমরা আসলে কি, আমরা আসলে সবসময় অর্ধেক সত্য 100% সত্যকে একসাথে করে ফেলি। এখন একটা জিনিস কিভাবে আসছে রাজনীতিতে, কালচার আমরা দেখেছি তো। আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন করার সময় আমরা দেখেছি বুমের ব্যবহার করা হয়েছে, কিন্তু তখন আমরা কি বলেছি যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমরা এটা করতে হয়েছে, রাইট? আমাদের টিয়ার গ্যাসের মোকাবেলা করার জন্য করতে হয়েছে। এটাও কিন্তু একটা অন্যায় ছিল যে একটা বুম যদি ইউজ করা, এরশাদ বিরোধী আন্দোলন ককটেল ইউজ করা। আপনি তো তাও বললেন, অনেকে সেগুলো সেই ইতিহাসও ভুলে গেছে। না বললাম, কিন্তু আমি যেটা বলি, আমরা অনেকেই সেটা স্বীকার করেছি, আমাদের নেতা নেত্রীরাও বলেছে, কিন্তু স্বীকার করে। আজকে কিন্তু আমাদের গভীরে যেতে হবে, আদর্শগত এবং অবস্থানগত যে অমিলটা আছে, সেই অমিলটা যদি আপনি সমন্বয় না করেন। আমাকে এইটুকু বলেন, আদর্শ হলো ব্যক্তিগত আদর্শ মানে কি আমি কোনো বাইবেলের কথা বলছি না, কোনো কিছু বলছি না। আপনার নিজের যদি একটা আদর্শ না থাকে, আপনার সংগঠনের আদর্শ আপনি কি করে আনবেন? আদর্শ হলো এই জিনিসটা আদর্শ যে দেখেন আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। আমি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের পরে আপনার পাস্ট ইলেকশনটা যে 11 সৃষ্টি হলো, কেন 11 সৃষ্টি হলো? আমরা কি প্রশ্ন করি কাউকে কেন 11 সৃষ্টি হলো? এই জন্য কে দায়ী? আজকে আপনি একটা সত্যি কথা বলে দিই, রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য। সবাই রাজনীতিবিদদের না। আপনি একটু আগে কিন্তু বললেন কিন্তু যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন, আজকে একটা কিছু করতে হলে ওনাকে করতে হবে। আজকে দেখেন আমরা দেখেছি আজিজ এবং ইয়াজউদ্দিনের কি ধরনের ইনস্টিটিউটলি আমাদের 1.5 কোটির বেশি ভোট পরবর্তী যখন আজকে বাংলাদেশ, কিন্তু আমরা ইলেকশনের পরে যে আর্মিরা যে কাজটা সহযোগিতা করলেন, এটা কিন্তু বিশাল একটা সুন্দর কাজ করেছে যে প্রত্যেকটা মানুষের আইডি কার্ড আছে। এবং বর্তমান মিডিয়া যে অবস্থান, আমরা কেউ যদি মনে করে এদেশে ভোট কারচুপি করবে, আমি একটা সরাসরি প্রশ্ন, আজকে যে তত্ত্বাবধায়কের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা নেত্রী তত্ত্বাবধায়ক ইলেকশন পরে
যে যে ফেল করেছে সে তত্ত্বাবধায়কের সমালোচনা করছে। তা আমার কি নৈতিকতা থাকে আমি যদি একটা ইনস্টিটিউটকে নিজেই ধ্বংস করে ফেলি আবার ওইটা আবার চেতে পারি, এটা আবার চাইতে পারি নাকি? তা আমাদের দেশের সবচেয়ে বড় কথা হলো যেটা আমাদের যারা রাজনীতি তো নৈতিকতা থাকে না কোনো কিছুতে। আমাদের দেশের সবচেয়ে বড় কথা হলো আমরা জনগণকে, আমরা বাংলাদেশের জনগণকে আজকে বলেন মানুষ এক কথা আমি আপনার উত্তরটা চাচ্ছি যে হরতাল অবরোধ আইন করে বন্ধ করা এবং বেগম জিয়াকে গ্রেফতারের মধ্যে কোনো সমাধান আছে কিনা বা সমাধান হবে কিনা, সমাধান যেটির ইঙ্গিত মন্ত্রীরা বিশেষ করে আইনমন্ত্রী গতকালও দিয়েছেন। আসলে সমাধানটা দরকার এদেশের জনগণের, সমাধানটা কেউ আমাদেরকে আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। সমাধান আমি বলি, আমি যেটা চাবো, আমি চাবো যে অবশ্যই আমরা বিশ্বাস করি যে দেশের মানুষের জন্য রাজনীতি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। হাজার হাজার লোকের অবস্থানে গত গণ অভ্যুত্থান আমরা দেখেছি, লক্ষ লক্ষ লোকের গণ অভ্যুত্থান দেখেছি, যেখানে যে আন্দোলন বোমা নির্ভর, যে আন্দোলন শুধু গুপ্ত হত্যা নির্ভর, সে আন্দোলন কোন গণতান্ত্রিক আন্দোলনের পরিপূর্ণ সমাধান হইতে পারে না। এই ফাঁকে দেশে আমরা যেভাবে, আমি একটা জিনিস বলি জানেন, আমার কি একটা কনসেপ্ট, আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশ নিয়ে যখনই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা যখন ঘোষণা করলাম, আমরা যারা কাজ করি, আমি 1 বছর ভোট দিই, এই ভোটে আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে কি না, এই জন্য কিন্তু আমি বসে থাকিনি। আমার কাজ করে খেতে হবে, আমার ফ্যাক্টরি চালাতে হবে, আমার শ্রমিকের কাজ করতে হবে, তাকে প্রত্যেকটা মানুষের তার পারিবারিকের কাছে, তার নিজের কাছে, তার দেশের কাছে একটা কমিটমেন্ট আছে। ধন্যবাদ। আমি শেষ করতে চাই, আমি মনে করি এই দেশটা যখনই এগিয়ে যেতে চাই তখনই কিন্তু আমরা পিছনে ফেলার জন্য একটা ষড়যন্ত্র হয়, একটা রাজনীতি হয়। সেই রাজনীতিটা কেন জানেন? মানুষ যদি, আমি একটু আগে বলেছিলাম, মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তাহলে দুর্মজালের রাজনীতি চলে, পানি পড়ার রাজনীতি চলে, মিথ্যা কথার রাজনীতি চলে। তাই বাংলাদেশ যাতে শিক্ষিত না হতে পারে, বাংলাদেশ যাতে অর্থনৈতিক স্বাবলম্বী না হতে পারে, এই জন্য পশ্চাৎপদ রাজনীতি যারা করে তারাই এই দেশকে পিছিয়ে ফেলার জন্য সবসময় বাংলাদেশের কাছে অর্থনৈতিক ধ্বংস করার রাজনীতি। গোলাম সরার মিলন, আমি অন্য যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি বা প্রায় প্রতিনিয়তই শুনছি সরকারি বা দলের নেতৃবৃন্দ বা জোটের নেতৃবৃন্দ কিংবা কোনো মন্ত্রী যেভাবে বলছেন যে তাতে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের নামে, কারণ সবাই তো আর দুর্বৃত্ত না, এবং যারা গ্রেফতার হচ্ছেন সবাই যে দুর্বৃত্ত সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারবে না, হয়তো আসল দুর্বৃত্তদের ধরাছোঁয়ার বাইরেই অনেকে থেকে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রধান যেভাবে বক্তব্য রাখছেন, এই যে অস্ত্রের ব্যবহার, গুলির ব্যবহার, সেগুলো আসলে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবে কিনা, নাকি পুরো পরিস্থিতিটাই আবার এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে মানুষের আস্থাকে দুর্বল করে তুলবে, প্রতিষ্ঠানগুলোর ভেতরকার যে ইন্টিগ্রিটি সেটি নষ্ট করবে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হতে পারে, যেটি খুব সুখকর নাও হতে পারে। আমরা ব্যবসায়ী সম্প্রদায় থেকে আমরা নিরাপত্তা চেয়েছি যে কোনো মূল্যের বিনিময়, কিন্তু একটি কথা বলতে হবে, যে কোনো মূল্যের বিনিময়ে আমরা আমাদের নিরাপত্তা চাই শান্তিপূর্ণভাবে এক্সপোর্টেড করার জন্য, ব্যবসা করার জন্য, যে কোনো মূল্যের বিনিময়ে। আমার কথাটা শেষ হলে আপনি ক্লিয়ার হবেন, আপনার গাড়ি নিয়ে যাবেন, আমি কিন্তু যে কোনো মূল্য বলতে একটা এসপি গুলি করে মেরে ফেলবে, তার দায় মুক্তি দেওয়া হবে, আমি কিন্তু এটা মিন করাই নাই। আমি যে কোনো প্রধানমন্ত্রী যেমনটা বললেন যে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে তিনি সকল দায় নেবেন, আমি তিনজনের কাছে প্রশ্ন, আসলে এটি কি কোনো নেগেটিভ বার্তা দিল না পজিটিভ বার্তা দিল? এটা হয়তো ওনার ঔদার্যের প্রকাশ হতে পারে, কিন্তু উনি তো চিরকাল হয়তো ক্ষমতাও থাকবেন না, তখন তার দায় কি নেবে? এই জায়গাটা প্রধানমন্ত্রী কেমন করে ব্যবস্থা করে আমি কথাটা শেষ করে দেন। আপনি যেহেতু প্রধানমন্ত্রীর কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাদের ব্যবসায়িক সমাজে কঠোর হতে বলেছেন এবং তিনি বলেছেন যে আমি ঔদার্যের কারণে বলেছেন, কিন্তু এটাও সত্যি কথা, এর সুদূর প্রসারী ইমপ্লিকেশনটা কিন্তু ভালো নয়, এই কারণে যে কোনো দায় মুক্তি আলটিমেটলি টেকে না। যেমনিভাবে বঙ্গবন্ধুর কিংবা কোনো হত্যাকাণ্ডের কিংবা ১/১১ কোনো দায় মুক্তি এক পর্যায়ে কোনো 10 বছর পরে হোক, 20 বছর পরে 15 দায় মুক্তির প্রশ্ন আসবেই। সুতরাং এই কথাটা মাননীয় প্রধানমন্ত্রী ঔদার্যের কারণে বলে থাকলেও আলটিমেটলি সুদূর প্রসারী চিন্তায় এটা গ্রহণযোগ্য নয় এবং এটা উনি ঠিক বলেননি বলে আমি মনে করি, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা মন্ত্রীদের কথা বলেছেন, আমি যেটা মনে করি মন্ত্রীদের অতিকথন, মন্ত্রীদের তোষামোদকারীর জন্যই আজকে দেশের এই পরিস্থিতি অনেকাংশে দায়ী। কারণ যে কথাটি সানি সাহেব বলেছেন আমি তার সাথে একমত, আমরা যদি বিশ্বাস করে থাকি যে গণতন্ত্র
দুই চাকা বাইসাইকেলের মতো চলে। আজকে বিএনপি একটি বিরোধী দল না হলেও একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল, ইচ্ছা করলেই কিন্তু তাদেরকে মুছে ফেলা যাবে না। সুতরাং তাদেরকে অবশ্যই এটা একটা চাপ থাকতে পারে, তারা যুদ্ধাপরাধী কিংবা স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বাদ দিয়ে তারা রাজনীতি করে, এই বক্তব্যের সাথে আমি একমত। কিন্তু তার মানে যদি এমন ভাব ধারণা করা হয় যে তাদেরকে নির্মূল করা হবে, আমি এই বক্তব্যের সাথে একমত নই। কারণ এটাও সত্যি কথা, মাননীয় প্রধানমন্ত্রীকে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর তার বাসায় যাওয়ার পর যে আচরণ করা হয়েছে এটা গ্রহণযোগ্য নয়, শিষ্টাচার বহির্ভূত। এটার পাশাপাশি বিরোধী দলীয় নেত্রীর বিরুদ্ধে যে মামলা যেভাবে করা হয়েছে, একই ঘটনা যে এই যে প্যারালাল ভাবে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু জিনিসটাকে একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই সব কিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বলতে চাই যে আমরা এই জিনিসের সমাধান চাই, এবং সেই সমাধানের জন্য কথা বলতে গেলে যেহেতু অনেক কথা আসবে, আমি সংক্ষেপে যেই জিনিসটাকে ইঙ্গিত করতে চাই সেটি হলো যে কোনো, যেটা আপা বলেছেন আমি তার সাথে এই পয়েন্টে একমত, যে কোনো একজনকে এগিয়ে আসতে হবে। সেই একজনকে এগিয়ে আসার ব্যাপারে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু বাদ দিয়ে যদি বিএনপির সাথে আলোচনার একটি উদ্যোগ নেওয়া হয়, কিংবা উনি এমন একটি পদক্ষেপ গ্রহণ করেন যেটা আপনি, সেই জায়গাটা আমি বলছি যে ইলেকশন কবে হবে সেটা মূল বিষয় না, বিষয়টা হবে যে আগামী ইলেকশন আমরা যাতে গ্রহণযোগ্যভাবে করতে পারি। কারণ 5ই জানুয়ারি নির্বাচন কিন্তু সাংবিধানিকভাবে ঠিক আছে, কিন্তু গ্রহণযোগ্যতার প্রশ্নে এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, কারণ জনগণের অংশগ্রহণটা যথাযথ ছিল না। সুতরাং নির্বাচন কমিশন সহ তত্ত্বাবধায়ক সরকার যেহেতু সংবিধানে নাই, সেই প্রশ্নে না গিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে, প্রতিষ্ঠানগুলিকে কার্যকর করার ব্যাপারে একটি ডায়লগ হতে পারে, এবং এই ব্যাপারে উনি যদি এগিয়ে আসেন, এবং পাশাপাশি বিরোধী দলকেও কিন্তু যে কোনো যুদ্ধে কিন্তু যুদ্ধবিরতি বলতে একটা জিনিস আছে। কারণ আমরা জানি যে আজকে যে আমি বলবো একটা যুদ্ধ, রাজনীতি আর যুদ্ধটা কি, রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ হচ্ছে রাজনীতি, আর যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি হচ্ছে যুদ্ধ। আজকে আমি মনে করি যুদ্ধ আর রাজনীতি যুদ্ধর পর্যায়ে চলে গেছে। সুতরাং এই অবস্থায় আজকে আমাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি যে একজনকে সংযত হয়ে এগিয়ে এসে সার্বিক সামনের নির্বাচনটা যাতে আমরা করতে পারি, এবং বেগম জিয়াকে ঘোষণা করতে হবে, যেটা প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার কথা বললাম, বেগম জিয়াকে অবরোধ উড্রোর কথা বলতে হবে যে ঠিক আছে, আমি আপাতত জনগণেরই করার জন্য এই অবরোধ উড্রোটা কয়েকদিনের জন্য করলাম, যাতে করে সরকার সংলাপে বসে, এবং ভবিষ্যতে যেই ক্ষমতায় থাকুক তার এক্সিটের স্পেসটা থাকার জন্য সেই ব্যবস্থা যদি না করা হয়, এই কেউ কোনোদিন ক্ষমতায় ছাড়বেও না, আর ক্ষমতায় যাওয়ার জন্য যে অসুস্থ প্রতিযোগিতা, এতে জনগণই হবে, এবং আমরা আলটিমেটলি একটা ফেইল রাস্তায় যাব। সুতরাং সেই উপলব্ধি থেকে আমাদেরকে আজকে সব স্টেক হোল্ডার, আমি মনে করি যে আমরা যারা ব্যবসা করি, অর্থনীতিতে আমাদের অবদান যেহেতু সরকারের কোনো অবদান নাই, এই ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সহ সকলের উদ্যোগে সেই উদ্যোগটা নেওয়া উচিত। এবং আপনি বললেন যে চাপে কোনো কাজ হবে না, আপা আমার সাথে বিরোধিতা করলেন, কিন্তু আমি আশাবাদী মানুষ, এবং দুই নেত্রীর এই বোধোদয় হবে, না হলে এই দেশের জনগণ একদিন এমন এক অবস্থা হবে যে তাদের ওই যে তাদের ছেলে মা ছেলের কথা বললো, দুজনেই মা ছেলে আছে, ভবিষ্যতে এই দুই নেত্রীর মা ছেলে সহ রাজনীতি করতে পারবেন কিনা, জনগণের সেরকম রোশানল যাতে তৈরি না। আমি আচ্ছা, জেলুল সাহেব, সমস্যা হলো এটা যে টকশো, প্রতিটি টকশোতে আমরা একই কথা শুনি, এবং টকশোর সেই জন্য চাহিদা কমে যাচ্ছে, মানুষের আকর্ষণ কমে যাচ্ছে। সমাধানের কথা বলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যত কঠোর হওয়া প্রয়োজন করবেন। এখন মিলন সাহেব বলেন আগামী নির্বাচন কিভাবে হবে? আরে ভাই, আগামী নির্বাচন তো 4 বছর, আগামী 4 দিন কি হবে? আমি কোনো কথা বলিনি, আপনি অনেক লম্বা বক্তৃতা দিয়েছেন। আগামী 2 দিন, আপনি 2 দিন পরে এসএসসি পরীক্ষা, 9টা বোর্ড মিলে 15 লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষাকে তার কোনো বিএনপি 20 দলীয় জোটের কোনো মাথা ব্যথা নাই, এবং এখানে তো খালেদা জিয়া এবং জামাত, এখানে আর কোনো নেতা নেতৃত্ব নাই। কিসের 20 দল, কোথায় কারা? অলি আহমদ সাহেব বলেছেন কি, ওই পরীক্ষা 2 মাস ইচ্ছা করে পিছানো যায়, কিন্তু 2 মাস আন্দোলন অবরোধ চলবে।
প্রশ্ন হচ্ছে যে উনি কোন হিসাবে 15 লক্ষ ছাত্র এবং তাদের মা বাবা এবং তাদের পরিবারকে বিপদে ফেলতেছেন। এইবার এখন যদি 2 মাস এসএসসি পরীক্ষা পিছিয়ে যায় বা পিছানো হয়, তাহলে এগুলো হলো সব টাইম ফ্রেম। আমি একজন শিক্ষাবিদ হিসেবে কথা বলছি, এইগুলো টাইম ফ্রেম, পরীক্ষা, কি বলে প্র্যাকটিক্যাল পরীক্ষা, তারপরে খাতা দেখা, তারপরে রেজাল্ট, তারপরে এসএসসি এইচএসসি পরীক্ষা। তো এই কথাগুলো কোনো দায়িত্ববান রাজনীতিবিদের কথা? আসেন আর কথা বলে নেই সমাধান। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই করতে হবে, দরকার হয় প্রয়োজন হয় এটা করবে। এটা এখন এই সমাধান হচ্ছে কোরামিন। আপনি হার্টের পেশেন্ট যে মারা যাচ্ছে তাকে আপনি কবিরাজি ওষুধ দেবেন না, আর আপনি হোমিওপ্যাথিক ওষুধ দেবেন না, তাকে কোরামিন দিবেন। এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের কোরামিন দরকার। বাংলাদেশের রাজনীতি বলে কিছু নাই, এখন আছে জঙ্গিবাদী, মৌলবাদী, এগুলাই আছে। এখন যেহেতু শেখ হাসিনা ক্ষমতায় আছে, সুতরাং ওনাকে উনি কোরামিন দেবেন না কি করবেন, ওনাকে এটা বন্ধ করতেই হবে। এবং সেখানে এখন তারপরে সুদূর প্রসারী কি হবে, 10 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে। আজকে যার বাচ্চাটা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনি কি কল্পনা করতে পারেন যে তার মা বাবার কি অবস্থা, সেই বাচ্চাটার কি অবস্থা? আমরা চিন্তা করছি এটা নিয়ে, কিন্তু বেগম খালেদা জিয়া চিন্তা করছেন না। ওনারা সারা জীবন রাজনীতি করবেন, ওনারা সারা জীবন অবরোধ রাখতে পারবেন, কিন্তু এই বাচ্চাগুলোর জীবন আর কিন্তু ফিরে আসবে না। সুতরাং সমাধানের কারণে, তাৎক্ষণিক সমাধানের কারণে কোরআনের মতো কাজ করে এই ব্যবস্থায় নিতে হবে। কারণ খালেদা জিয়া এখন আর পলিটিক্যাল লিডার নন, তিনি জঙ্গিদের নেত্রী। কারণ ওনার আশেপাশে কোনো পলিটিক্যাল লিডার এখন দেখা যায় না। আসলাম সানি, আরেকটা প্রশ্ন, যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য 14 দল এবং আওয়ামী লীগ তারা সারা দেশে এটি নাগরিক কমিটি বা শান্তি কমিটির মতো একটা কমিটি করবার কথা, এদেরকে প্রতিরোধ করবার জন্য। তো সেটি কোনো শুভ ফল বয়ে আনবে না? একটা সামাজিক, এমনিতেই বিভাজনের রাজনীতি, সেখানে একটা সামাজিক বিরোধ তৈরি হবার সুযোগ তৈরি হবে। এবং শান্তি বাহিনী বা এই জাতীয় কমিটি অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের, এই ভূখণ্ডের মানুষের 1971 সালে আছে, সেটি কি আপনার দৃষ্টিকোণ থেকে আমি আবার অন্যভাবে দেখতে চাই। দেখেন, আমি গত 5 দিন যদি আপনি মূল্যায়ন করেন, 5 দিনে রিয়েল বোমারুদের কিন্তু জনগণ ধরেছে, এবং তো 11 জনকে জনগণ ধরেছে, কিন্তু জনগণ ধরে পুলিশকে দিয়েছে, জনগণ ধরে একজনকে আপনি দিয়েছে। জনগণ কিন্তু আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আজকে যে আমি ব্যবসা করি, আমার ব্যবসায়ী ভাই অনেকে চিনি, সে বিএনপি করে, সে কিন্তু এই অবরোধটা চাচ্ছে না। একটা কৃষক, সে মাসে ফসল বিক্রি করতে পারছে, সে বিএনপিতে ভোট দেয়, সে কিন্তু। একটা মিনিটের জন্য আমি ইন্টারফেয়ার করব। বিএনপির যারা গার্মেন্টস ওনার, বিএনপিতে যারা নেতা, তথাকথিত নেতা যারা গার্মেন্টস ওনার, একজনের গার্মেন্টস বন্ধ নাই, একজনের গাড়ি বন্ধ নাই, একজনের ট্রাক বন্ধ নাই, একজনের বাস বন্ধ নাই। আমি বলছি আসলে আজকে যে রাজনীতির নামে যা হচ্ছে, আমরা যদি পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলন দেখেন, সেটা আজকে যে আন্দোলন, সে আন্দোলন হলো সন্ত্রাসী আন্দোলন, সে আন্দোলন হলো মানুষ মারা আন্দোলন। আমরা দেখেছি, আচ্ছা কতজন লোক, যদি জনগণ ঠিকই রাস্তায় নামে, গণ অভ্যুত্থান হয়, জনগণের সবাই রাস্তা নামে, আমরা কি কতজন লোক পুলিশ অ্যারেস্ট করবে, কতজন লোকে কয়দিন পুলিশ গুলি করতে পারবে? আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি হিংসা এবং হানাহানির যে রাজনীতি, এই রাজনীতির মূলে যেতে হবে। আমাদেরকে যারা রাজনীতি করে তাদেরকে বলতে হবে যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আজকে সমস্যাটা তো প্রতিহিংসার রাজনীতি। আমি আজকে রাজনীতি করছি, আমি ক্ষমতা আসে তোমাদের সবাইকে শেষ করে দেব, আমি ক্ষমতা আসলে, আমরা দেখেছি 2001 সালে ক্ষমতার পরে। আজকে যে রাজনীতি হচ্ছে, সেই রাজনীতিকে যদি আমি একটা প্রশ্ন রাখি জিল্লু ভাই, যে মানুষগুলি মারা হচ্ছে, সে মানুষগুলি মারা তো হত্যাকাণ্ড, সন্ত্রাসী কাণ্ড। আমরা কেন রাজনীতি এবং হত্যাকাণ্ডকে একসাথে দেখি? আমরা কেন আমরা সরকারের কাছে একই দাবি জানিয়েছি, আমাদের ট্রাকগুলি পুড়ে দেওয়া হচ্ছে, খাদ্যের ট্রাক পুড়ে দেওয়া হচ্ছে, আমাদের এক্সপোর্ট ট্রাক পুড়ে দেওয়া হচ্ছে। আজকে যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে, আপনি জানেন ওয়েস্টিনে আমি বায়ান নিয়ে মিটিং করতেছিলাম, 2টা বোম ফালানো হয়েছে ওয়েস্টিনের ভিতরে বা সামনে 2টা বোম ফালানো। এটা কিসের ইঙ্গিত? ইঙ্গিত মানে আমাদের দেশে সবাই চলে যাও। আমি আজকে প্রশ্ন রাখতে চাই, আজকে যে বাংলাদেশ যে হারাবে, যে বললো যে হাজার হাজার ছাত্ররা, শিক্ষকরা এবং লক্ষ লক্ষ আমার কিশোররা, আমার ছেলে, আজকে দেখেন, আমি একটা গর্ব করে বলতেছি যে বাংলাদেশের ব্যবসায়ীরা, যারা ব্যবসা করে, তাদের ছেলেরা বিদেশ চলে যেত একসময় আমলাদের, তারা কিন্তু আবার শুরু করেছিল দেশকে নিয়ে স্বপ্ন দেখে আবার দেশে ফিরে আসে। এখন কিন্তু বাংলাদেশে এখন অনেক সেকেন্ড জেনারেশন এন্টারপ্রেনিউর সৃষ্টি হয়েছে, আপনি নিজেও জানেন। আজকে কি হবে? আমার ছেলে আজকে 16 বছর বয়স, সে ইউনিভার্সিটি যাবে 1 বছর পরে, সে কি চিন্তা করবে এই দেশে থাকবো বাবা, আমার নিরাপত্তা নাই, তুমি কি বাবা, আমি করতে বের হলে আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার ছেলে কথা বলে। আমার প্রশ্ন, কোথায় নিয়ে ঠেকাই আপনি গণতন্ত্রকে উত্তোলন করবেন? দেশকে ধ্বংস করে, মেড ইন বাংলাদেশকে ধ্বংস করে, মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে আপনি যদি ক্ষমতা আসেন,
গণতান্ত্রিকভাবে নির্বাচন। সেই গণতন্ত্র আমাদের কি দিবে? সেই গণতন্ত্র কি আমার জীবনের, সে বলল যে আমার হারানো জীবনের সে সমস্ত বাংলাদেশকে জিম্মি করে বিকার। আজকে টিভিতে দেখে রক্ত মাখা যে বিকট আমি লাশটা দেখছি, সে লাশ দেখে আমি কি শিক্ষা নিচ্ছি? আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। সমস্ত জাতি অসুস্থ। জাতিকে অসুস্থ করে আপনি কি সুবিধা দেবেন? আপনি যখন গণতান্ত্রিক, আমরা দেখেছি তো গণতান্ত্রিক নির্বাচন। আমি একজন এন্টারপ্রিনার্সের ব্যবসায়ী হিসাবে আমার কাছে গণতন্ত্র তখনই মূল্যবোধ কাজ করে যেখানে মানুষের সমস্ত মূল্যবোধকে ইনশিওর করা হয়, মানুষের সমস্ত চাহিদা। এই রাষ্ট্র কি পারছে মানুষের, গরিবের তার সমস্ত চাহিদা ইনশিওর করতে? সে রাষ্ট্র কি পেরেছে মানুষের শিক্ষার চাহিদা, তার বাসস্থানের চাহিদা, মৌলিক অধিকার রক্ষা করতে? তাহলে আমি যে নেতৃত্বের অধীনে আজকে গণতান্ত্রিক আন্দোলন, আমি মনে করি গণতান্ত্রিক আন্দোলন আজকে যে সন্ত্রাসী আন্দোলন, যে মানুষ মারা আন্দোলন, এই দুটি ভাগ করা উচিত। তা আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রের প্রধান হিসাবে, এদেশের পুলিশ এবং সবার কাছে দাবি হলে যেন আমরা যাতে যারা সত্যিকারের দোষী, যারা রিয়েলি বোমারু, আমরা যাতে রাজনীতি এবং সন্ত্রাস দুটো একসাথে বিচার না করি। রিয়েলি যারা বোমারু, রিয়েলি যাতে এটার অর্থ মদতদাতা, রিয়েলি অপকর্মগুলি ঘটছে, তাদেরকে বিচারের ব্যবস্থা আনেন। তাহলে আগামী দিনের বাংলাদেশের আমরা একটা সত্যিকারের সুন্দর ভবিষ্যৎ দেখব। আরেকটি আমি একটু বলি যে অনেক সময় এই যে এখন এই বোমারুদেরকে ধরতে গিয়ে, যেটা একটু আগে একবার জিল্লু সাহেব বলেছে যে অনেক নিরীহ লোকও কিন্তু ধরা পড়ে যাচ্ছে, এবং এটা ইচ্ছাকৃত না, এটা কিন্তু ইচ্ছাকৃত না। তাদের ফ্যামিলিদের কি অবস্থা, যারা জেলে আছে তাদের ফ্যামিলিদের কি অবস্থা? সুতরাং এই যে যারা নির্দেশ দিচ্ছে, বলেছে যে অমুক গ্রেপ্তার হলে কি হবে, তমুক গ্রেপ্তার হলে কি হবে, সেখানে এখন আমি যদি কাউকে হুকুম দেই বোমা মারার জন্য, এবং সে আমার কথা মতো যে হুকুম বোমা মেরে আসে, আমি কি ছাড় পাবো? না। তাহলে কেউই তো আইনের ঊর্ধ্বে না। সেটারও আমি এই যে 1 লক্ষ টাকা পুরস্কার, সেটিকেও কেউ মিসইউজ করতে পারে কিনা, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিরে বা রাজনৈতিক কর্মীরা বা কেউ সুবিধা নিয়ে, সেটি কিন্তু ভেবে দেখার দরকার আছে। না, এখানে যে কোনো মূল্যে এই আগুন জ্বলাটা বন্ধ করতে হবে। আগে মেসিভ যদি কিছু না করেন, আজকে আমরা কি চাচ্ছি, মেসিভ যদি কিছু পরিবর্তন না করেন, সেখানে আপনাকে একটা ছোট্ট, আমি কিন্তু একটা উদাহরণ আসছে আপনাদের দুজনের কাছে আসছি। আমি একটা ছোট্ট প্রশ্ন, আপনি খুব সংক্ষেপে উত্তর দিবেন। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী, আপনি লক্ষ্য করেছেন যে গত বুধবারে সংসদে দাঁড়িয়ে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নিয়ে অ্যাপিলেট ডিভিশনের যে সিদ্ধান্ত, সেটির তীব্র সমালোচনা করেছেন, এবং যেভাবে সমালোচনা করেছেন তাতে হয়তো বা অনেকের কাছে মনে হচ্ছে যে বিচার বিভাগ সম্পর্কেও এক ধরনের নেতিবাচক ধারণা চলে এসছে। আপনি তো সরকারের প্রতিমন্ত্রীও ছিলেন, আপনার কাছে কি মনে হয়? না, এই জায়গায় আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন ঠিক বলেছেন। এই কারণে আমি বিচার বিভাগে আছে বলে আমি আমার প্রেসিডেন্স আমি আমার মতো করে নেব, এটা বোধহয় এইটা উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বলতে পারেন। উনি তো অন্য ফোরামে বলেন নাই যে সবাই জানলেন তো। হ্যাঁ, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, জানলেন তো সবাই, জানলো সবাই। না, আমি বিচার বিভাগ সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু বিচার বিভাগের সব রায় সম্পর্কে তো বিচার বিভাগের পরিধানযোগ্য হবে না। হ্যাঁ, বিচার বিভাগের ওনারা ওনাদের স্ট্যাটাসটা ওনারা হয়তো নির্দেশনা দিতে পারতেন যে এই হওয়া উচিত, কিন্তু ওনাদের অবস্থানটা ওনারাই ঠিক করে দিবেন, এটা বোধহয়। আপনি যখন এই ক্ষেত্রে সমালোচনা করবেন বিচার বিভাগের, অন্য রায়কে আপনি আবার অন্য কারো বিপক্ষে গেলে, আপনার পক্ষে গেলে, আপনি তখন তো আবার সেটিকে নিয়ে ব্যবহার করতে পারবেন। সে ব্যবহার করা যাবে না, এই জন্যই তো বিচার বিভাগ নিয়ে তো প্রশ্নবিদ্ধ তো হয় বিভিন্ন বিচার নিয়ে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে যে কথা, আমরা একেবারে শেষ মুহূর্তে, 1 মিনিটের মধ্যে। আচ্ছা, আমি 1 মিনিটে শেষ করব। কনক্লুডিং আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে যে আপা একটি কথা বলছিলেন যে এই মুহূর্তে এটা বন্ধ হওয়া দরকার। আমি কিন্তু 100% একমত। এবং আমাদের আগামী এসএসসি পরীক্ষায় আমাদের সহস্র শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিশ্চয়তা বিধানের জন্য, জানমালের নিরাপত্তার জন্য, ব্যবসায় এই ক্ষতি পোষণের জন্য, এটা ইমিডিয়েট সলিউশনের জন্য, সেই জন্য আমাদেরকে আশাবাদী হতে হবে, সেই জন্য আমাদেরকে পজিটিভ ওয়েতে অ্যাপ্রোচটা করতে হবে। সেই অ্যাপ্রোচটা যদি এমন থাকে যে কোনো জিনিসকে উস্কে দেওয়া, আমার মনে হয় সেটা সঠিক হবে না। এবং আমি কিন্তু আমার সহকর্মী সানি সাহেবের সাথে একমত যে আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা এই পর্যায়ে এই মুহূর্তে না করতে পারি, কারণ আমাদের বাংলাদেশটা জানেন, আমরা 2021 সালের মধ্যে $50 বিলিয়ন মার্কেট আমরা এই গার্মেন্টস খাতে এটাকে নিয়ে যেতে চাই। এটা সম্ভব। আজকে যে অবস্থা চলছে এর থেকে কিন্তু এই 1 বছর যদি হয়, আমরা 2 বছর পিছিয়ে যাব। সুতরাং এই জিনিসটাকে মাথায় রেখে আমাদেরকে যে কথাটা উনি বললেন যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক মূল্যবোধ, এই জিনিসটাকে আমরা যাতে বজায় রাখতে পারি। ধন্যবাদ। এবং সেটার জন্য আমি মনে করি যে বর্তমান সরকারে যারা আছেন,
দায়িত্বটা তাদেরকে উদ্যোগটা নিতে হবে 1 মিনিট, এবং তারা সেই উদ্যোগটা নিলে ধন্যবাদ আমার মনে হয় সমাধানটা তাড়াতাড়ি হবে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা মানুষ আমরা একটা ম্যানমেড দুর্যোগে আছি, মানুষ এটাকে দুর্যোগ তৈরি করছে। এই দুর্যোগটা কেন তৈরি করছে? দুর্যোগটা তৈরি করেছে আইডিয়া হইল যে আমি একটা ইলেকশন করব, ইলেকশনে যাব। ইলেকশন কাকে নিয়ে করবেন? এই জনগণকে নিয়ে করবেন। একটা দুর্বিষহ জীবন ব্যবস্থা, একটা সমাজকে ধ্বংস করে, একটা মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে, ব্যবসা ধ্বংস করে তো আপনি মানুষের পরবর্তী ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারেন না। আমাদের স্বপ্ন ধ্বংস করে আজকে সারা বাংলাদেশের রাজনীতির নামে যা হচ্ছে, সেটা আমি গণতান্ত্রিক রাজনীতি বলতে পারি না। আমরা সবাই গণতন্ত্র এবং সন্ত্রাস দুইটাকে একসাথে, আন্দোলন এবং সন্ত্রাস দুইটা একসাথে এক করে ফেলছি মনে হয়। তাই সরকারের উচিত এই মুহূর্তে, আমরা তাই দাবি জানাচ্ছি ব্যবসায়ীদের পক্ষ থেকে, প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এই নিরাপত্তা নিশ্চিত যাতে আইনসঙ্গতভাবে হয়, ন্যায়নিষ্ঠভাবে হয়, যাতে পুলিশ এবং আইন আদালত যাতে সঠিকভাবে কাজ করে। এবং আমার মনে হয় মানুষের সঠিকভাবে কাজ করলে, আপনি যেটা বলছেন যে এটাকে উত্তরণের আমরা একটা সুযোগ পাবো। এবং বাংলাদেশ, আমি একটা জিনিস সবার বলি, এই দেশটা আমাদের সবার। আমরা চলুন সবাই এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমরা অবস্থান নিই। বিএনপি গর্ব করে বলে যে জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক পন্থার প্রবর্তক ছিলেন, তো তাদের দলের গণতন্ত্র নেই, তাদের শুধু মা বেটার গণতন্ত্র। এখন আছে খালেদা জিয়া আর আছে তার জামাত। সুতরাং বেগম খালেদা জিয়ার কোনো শুভবুদ্ধির উদয় হবে এটা আশা করা খুবই বিরল, বিকজ এত কিছু দেখার পরে, আর তারপরে ওনার নিজের জীবনে এত বড় ট্র্যাজেডি হয়ে যাওয়ার পরে ওনার শুভবুদ্ধির উদয় হবে, প্লাস আমাদের 15 লক্ষ ছেলে মেয়েদের জীবন সামনে, এটা জীবন সংকট, সেইখানে শুভবুদ্ধির উদয় হবে, এটা আশা করা খুবই। সুতরাং আমরা মনে করি যেহেতু যিনি ক্ষমতায় থাকেন ওনাসটা ওনার উপরে থাকে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এটাকে ব্যবস্থা নিতে হবে এবং কোরামিন হিসাবে ব্যবস্থা নিতে হবে। এটা 4 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, কারণ রাখেন আইন বানানো যায়, আইন বাতিল করা যায়। বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে হবে না, কেউ নিশ্চিহ্ন করার কথা বলে নাই। কেউ নিশ্চিহ্ন, অকার্যকর করা আর নিশ্চিহ্ন করার মধ্যে পার্থক্য আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি সমাজের জন্য ক্ষতিকার কিছু হই, আমাকে নিশ্চয়ই আপনি সহযোগিতা হবে বিএনপিকে নিশ্চিহ্ন, সন্ত্রাস নিশ্চিহ্ন করার কথা বলছেন। বিএনপি এবং সন্ত্রাস একসাথে বলেন। আমার একটা দুর্নাম আছে, আমি স্ট্রেট কথা বলি। বিএনপি না, এখানে বিএনপি বলে কিছু নেই, এখানে আছে খালেদা জিয়া এবং পেট্রোল বোমা, এখানে আর কিছু নেই। সুতরাং আপনাকে সেই সত্যি কথাটা মানতে হবে। এবং আমি জাস্ট একটা মিনিট, তবে প্রধানমন্ত্রীকে এটার কোরামিন হিসাবে যেই সিদ্ধান্ত নেওয়া নিতে হবে, শর্ত একটা, জনগণের জীবন মাল জান মালের নিশ্চয়তা দিতে হবে, দেশ শান্তিপূর্ণভাবে চলবে, তারপরে উনি যে সিদ্ধান্ত নিক। আপনাদের আমলে নিলে দেশ আরো অশান্ত হবে। অনুষ্ঠানের শেষে প্রান্তিক কিছু মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যে পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার এইচ আসলাম সানি, মিস্টার গোলাম সরোয়ার মিলন এবং প্রফেসর ডক্টর শাহেদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক মণ্ডলী, দেশে যে সংকট চলেছে, আমার 3 অতিথি তাদের বক্তব্য রেখেছেন, মোটামুটিভাবে অনেক ক্ষেত্রে তারা একমত, সামান্য কিছু ভিন্ন মত তাদের মধ্যে রয়েছে। মূল কথা ওনাদের 3 জনের যে মত, সেটি আমি আজকে বলছি যে ওনারা চান যে পরিস্থিতি এখন চলছে, এই পরিস্থিতির একটা সমাধান, আশু সমাধান ওনারা চান, এবং সেজন্য ওনারা পুরো দায়িত্ব পুরোটাই আস্থা নির্ভরতা পুরোটাই দেশের প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য পথও বাতলে দিয়েছেন। তিনি কিছুটা ছাড় দিতে পারেন, অথবা তিনি সমঝোতার পথে হাঁটতে পারেন, অথবা তিনি কঠোর থেকে কঠোরতর হতে পারেন। যে কোনো অবস্থায়, যে কোনোভাবে একটা স্থিতিশীল অবস্থা আনতে হবে তাকে, এবং তার জন্য যা ইচ্ছে তিনি তাই করতে পারেন। এটি মোটামুটিভাবে এই 3 জনের বক্তব্য, জনগণের জানমালের নিশ্চয়তা দেওয়ার জন্য। এর বাইরে যেটি বলা যেতে পারে, আমার এক অতিথি বলেছেন যে সমস্যাটি তৈরি হয়েছে এটি মানব সৃষ্ট দুর্ভোগ, এবং এই মানব কোন পক্ষে আছে, দুপক্ষে আছে না এক পক্ষে আছে, সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে অনেকেই মনে করে এই মানব সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষার জন্য একমাত্র উপায় এখন সমঝোতার মধ্যে অনেকে সমাধান দেখেন না, নির্ভর করে আছেন প্রকৃতির উপরে কিংবা সৃষ্টিকর্তার উপরে, যদি তিনি মুক্তির কোনো পথ দেখান। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।